নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে গরু নিয়ে দড়ি টানাটানির দৃশ্য। হ্যাঁ, রাজ্যে পালা বদলের পরেই বিজেপি বিধায়কেরা রাস্তায় নেমে তৎপরতা, গরু যাতে না পাচার হয় বিভিন্ন জায়গায় সেই জন্য দেখাচ্ছে। আর এর প্রতিবাদে মুসলিম লোকেরা বলছে যে আমরা আর গরু কিনবো না। আর যখন মুসলিম লোকেরা বলছে আমরা গরু আর কিনবো না, তখন হিন্দু গরু ব্যবসায়ী যারা ঘোষ, যারা গোয়ালা, তারা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে এইভাবে যদি চলে আমরা তো আগামী দিনে করতে বাধ্য হব। দেখাবো আপনাদেরকে গরু নিয়ে কিভাবে রাজনীতির দড়ি টানাটানি চলছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব ফলতাতে। আপনারা জানেন যে ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের বিধানসভায় যে পুনর্নির্বাচন সেটা আগামী 21 তারিখ হতে চলেছে। আর এই স্বঘোষিত পুষ্পা আগামী 21 তারিখ নির্বাচনে যাওয়ার আগে সেই জায়গায় বিজেপির প্রার্থীর জন্য ভোট চাইতে পৌঁছে গেলেন এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিলেন তিনি ফলতার জাহাঙ্গীর খানকে, সাথে সাথে সেখানে সিপিএমও পৌঁছে গিয়ে জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে বিশেষ উক্তি করলেন। কিন্তু জাহাঙ্গীর খান তিনিও পিছিয়ে রইলেন না, তিনি সামনে এসে প্রকাশ্যে এসে এমন কথা বললেন যা দেখে রাজ্য রাজনীতি এখন সরগরম। ফলতার দিকে তাকালে এইদিকে ফলতা থেকে আপনাদেরকে নিয়ে যাব একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে যেভাবে হকার উচ্ছেদ অভিযান এবং তাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে সেই দৃশ্যের দিকে। আর সেইখানে যখন বুলডোজার চালিয়ে সমস্ত জায়গাকে পরিষ্কার করা হচ্ছে, এক বিজেপি কর্মীর দুঃখজনক ভিডিও সামনে এলো, যেটা আপনাদের সামনে দেখিয়ে আলোচনা করব এবং শেষে আপনাদেরকে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছে বিভিন্ন ধারাতে। কিসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হলো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে সেই বিষয়েও আলোচনা করব। সমস্ত কিছু থাকছে আজকের এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই যে কিউআর কোডটি রয়েছে স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা একটু গরু নিয়ে যে দড়ি টানাটানি চলছে রাজ্যে সেটার দিকে একটু দৃষ্টিপাত করি। আপনারা সকলেই জানেন সামনে কুরবানি রয়েছে, আর পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার, নতুন সরকার ইতিমধ্যেই গরু নিয়ে বিশেষ নির্দেশিকাও দিয়েছেন। গরু সেইভাবে ওপেনলি কাটা থেকে শুরু করে গরু বিক্রির ওপরে নানা রকম নির্দেশিকা তিনি এই সরকার বর্তমানে এনেছে। আর সেটা আসার পরেই রাজ্যে যে সমস্ত বিজেপি বিধায়করা রয়েছে তারা রাস্তায় এখন গরু যে সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে সেই গরুর গাড়ি আটকানোতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে। এ রাজ্যের নবনির্বাচিত বিধায়িকা রেখা পাত্র, হিঙ্গলগঞ্জের যিনি বিধায়িকা, সেই বিধায়িকাকে আমরা দেখলাম কিছুদিন আগে রাস্তায় নেমে গরু পাচারকারীদের, সম্ভবত এটাই তিনি দাবি করছেন যে তাদেরকে তিনি আটকেছেন। আমি দেখাবো রেখা পাত্র সেদিন কি বলেছিলেন, দেখুন। দেখুন, এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকালেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। রাজ্যের নতুন বিধায়িকা রেখা পাত্র কি সুন্দর তৎপরতা বলুন, রাস্তায় নেমে গরুর গাড়ি এখন তিনি আটকাচ্ছেন। যাই হোক, সেটা তার কাজের মধ্যে হয়তো পড়ে, সেই কাজ তিনি নিষ্ঠার সঙ্গে করছেন। কিন্তু এই গরু যে আটকানো হচ্ছে, রেখা পাত্র মহাশয়া তিনি বলছেন যে সার্টিফিকেট দিতে হবে, 14 বছরের ওপরের যদি গরু হয় তবেই তাহলে ছাড়া হবে। গরুর কি জন্ম সার্টিফিকেট হয় সেটা আমাদের জানা নেই। আগামী দিনে জন্ম সার্টিফিকেট তার হবে কিনা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সেটাও হয়তো পরবর্তীকালে আসলে জানা যাবে। কিন্তু এই যে গরু, এই গরুটা শুধু কুরবানিতে কাটার জন্যই ব্যবহার করা হয় না, গরুর অনেক বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। কেউ চাষবাসে ব্যবহার করে থাকে, কেউ বাড়িতে দুধের কারবারের জন্য, ডিয়ারির কারবারের জন্য ব্যবহার করে থাকে, আবার গ্রামে গঞ্জে কেউ গরু দিয়ে গরুর গাড়ি বানানোরও ব্যবসা করে থাকে। এই সমস্ত ক্ষেত্রেও গরু ব্যবহার হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে কি গরু ব্যবহার করা যাবে না আমার কোনো বিশেষ ক্ষেত্রে নির্দেশিকাটা জানা নেই, তাই বেশি আলোচনা এই বিষয়ে করতে পারবো না। কিন্তু এই যে কুরবানির সময় যে অনেক মুসলিমরা গরু কেনে, সেই মুসলিমরাও গরু কিনে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তখন বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে তাদের উপরে বিশেষ কিছু শ্রেণী বা বিশেষ কিছু মানুষের আঘাত বর্তাচ্ছে। আর এর প্রতিবাদ মুসলিমরা দেখিয়ে এখন তারা একেবারে সরাসরি বয়কটে নেমে গেছে। তারা বলছে আমরা আর গরু কিনবো না, কারণ আমরা গরু কিনে বিপদে পড়ে যাচ্ছি। কিন্তু যারা গরু বিক্রি করছে, অর্থাৎ গরু যারা বিক্রি করছে সেই ঘোষ, সেই হিন্দু সম্প্রদায়, তারা বিপদে পড়ছে না। সেই জন্য তারা প্রতিবাদ জানিয়ে, অর্থাৎ মুসলমান সম্প্রদায় প্রতিবাদ জানিয়ে গরু কেনা বন্ধ করে দিয়ে কি বার্তা দিচ্ছে আমি আপনাদের সামনে দেখাবো, দেখুন। আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে? তোমাদের মাথা হারানো
তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। হাট এখন বন্ধ নাই, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলো, উপরে বলতে বলো। করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু ওনাদের সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা ওগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ কোনো। হ্যাঁ, বিভিন্ন যে গরুর হাটগুলো রয়েছে সেই গরুর হাটে এখন এই ঘোষেরা বা হিন্দু পরিবারগুলো সমস্যায় পড়েছে। কারণ ম্যাক্সিমাম গরুর হাটে হিন্দু পরিবাররাই গরু বিক্রি করতে যায়, সেখানে মুসলিমেরা আসে, সেখান থেকে গরু কিনে নিয়ে তারা তাদের উদ্দেশ্যে রওনা হয়। আর এই উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই বিভিন্ন জায়গায় তারা যেভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনটাই অভিযোগ তারা করে এখন বিভিন্ন ক্ষেত্রে গরু কেনা থেকে তারা ধর্মঘট জানিয়েছে। এবং ধর্মঘট জানানোর পরে মুশকিলে পড়েছে এই হিন্দু পরিবারগুলো, এই হিন্দু গোয়ালাগুলো, এই হিন্দু ঘোষ যে গরু ব্যবসায়ীরা রয়েছে তারা। তাদের কি কথা, তারা কি বলছে, তারা কিভাবে এই পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই হিন্দু গরু বিক্রেতা পরিবারগুলোর বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচকেনা হচ্ছে না, কেউ নিচ্ছে না বেচকেনা নেই, ভয় কিনছে না কেউ, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু বেচকেনা নাই, কিছু নাই, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি, তাহলে কে আসবে বলো? জীবনের মাঝে সবারই আছে না, কি নাই? মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদি খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনে মোদিকে গরু কিনবে, গরু চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে। কে রে ও? চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন না, মোদিকে গরু কিনতে হবে, গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কা মধুই। কাকাবাবু খুব উত্তেজিত হয়ে পড়েছেন। কাকাবাবু সম্ভবত যে চাকরি চাওয়ার কথা বলছেন, ইনি হয়তো নির্বাচনী ইস্তিহার বিজেপির দেখেননি। কারণ বিজেপি তাদের ইস্তিহারে বলেছে যে এই 5 বছরে তারা 1 কোটি চাকরি দেবে এবং কলকারখানাও ফিরে আসবে। তাই কাকাবাবুকে বলবো একটু অপেক্ষা করে যান, দেখুন বিজেপি চাকরি দিচ্ছে কিনা, তারপরে আপনারা এই কথা বলবেন। কিন্তু কাকাবাবুদের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আজকে সত্যি করেই বাস্তব। বিভিন্ন পরিবার গরু চাষের উপর ভরসা করে তারা গরু বিক্রি করছে, আর মুসলমানরা যদি গরু নাই কেনে এই পরিবারগুলো খাবেটা কি? কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাত্রি 8টার সময় টেলিভিশনে এসে বলেছিলেন যে দেশের মা বোনেরা সোনা কেনা বন্ধ করুন, কারণ আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতিতে বড় ক্ষতি হতে চলেছে, আমাদেরকে পয়সা বাঁচাতে হবে। আর এই কথা বলার পরেই বিভিন্ন সোনা ব্যবসায়ীদের কার্যত ব্যবসা শিকড়ে উঠে গিয়েছিল। সেই জায়গায় একাধিক সোনা ব্যবসায়ীরা আজকে হাহাকারে পড়ে গিয়েছে। আর গরু ব্যবসায়ীদের সঙ্গেও আজকে এই অবস্থা। আজকে বিভিন্ন ক্ষেত্রে সরকারি যদি এই সাধারণ মানুষের পেটে তালা দিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বলুন তো? এইদিকে নওশাদ সিদ্দিকী তিনি আবার বক্তব্য রেখেছেন এই গরুর বিষয় নিয়ে, শোনাবো আপনাদেরকে তিনি কি বলছেন, দেখুন। একটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। অর্থাৎ আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সার্কুলেশন হয়েছে এই গরু নিয়ে, তাতে পরিষ্কার কথা হচ্ছে 14 বছরের নিচে কোনো গরুকে জবাই করা যাবে না বা কুরবানিতে ব্যবহার করা যাবে না। কিন্তু বাদ বাকি তো গরুর ব্যবসা চলতেই পারে, বাদ বাকি তো গরুর দিয়ে বিভিন্ন কাজ যেগুলো হয় গোয়ালাদের সেগুলোও চলতে পারে, গরু নিয়ে চাষ চলতে পারে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে গাড়ি আটকে দেওয়া হচ্ছে কেন, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর এই গাড়ি যারা আটকাচ্ছে তারা কিন্তু জানে না, তারা ভাবছে যে গরু নিয়ে যাচ্ছে মানে সেই গরু জবাই হবে বা পাচার হচ্ছে, কিন্তু আদতে
ভবিষ্যতে সেই গরুগুলো যে ব্যবসার কাজে লাগতে পারে, সেই গরু দিয়ে যে দুধের ডেয়ারির কাজ হতে পারে, সেই গরু দিয়ে যে চাষের কাজ হতে পারে, সেইটা তারা জানতে চাইছে না। তারা উল্টে গাড়ি থেকে গরু নামিয়ে ছেড়ে দিচ্ছে, যেটা নওশাদ সিদ্দিকী বলছেন যে এগুলো পুলিশের কাছে কমপ্লেন করা দরকার। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে, যদি গরু আমাদের হিন্দুদের মাথা হয়েই থাকে, তাহলে 14 বছরের ওপরের যে গরুরা রয়েছে তাদেরকেই বা কাটা হবে কেন? মাথা কি বৃদ্ধ হয়ে গেলে সেই মাথাকে আমরা জবাই করে দিতে পারি? কাউকে যখন আমরা মাতা হিসাবে ঘোষণা করছি, সে ছোট থেকে একেবারে আমৃত্যু পর্যন্ত তো মাতাই থাকবে। মাতার বয়স হয়ে গেলে সেই মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া বা তাকে জবাই করে দেওয়া, এটা কি আমাদের যুক্তিযুক্ত হতে পারে? আমি জানি না এই সরকারের নির্দেশিকায় 14 বছরের ওপরে কেন গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা সরকার আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি জানে, তারা বলতে পারবেন। কিন্তু মাতা তো মাতাই হয়ে থাকে। গরু আমাদের হিন্দু সম্প্রদায়ের মাতা, আর সেই মাতাকে 14 বছর বয়সের উপরে কেন কাটা হবে? এইটা আমার মতো সাধারণ হিন্দুর একটা ছোট্ট প্রশ্ন রইল। জানি না আমার সাথে আপনারা সহমত হবেন কি হবেন না। চলুন এরপরে আপনাদেরকে ফলতার নির্বাচনের দিকে নিয়ে যাই। একেবারে গরম পরিস্থিতি, আপনারা সকলেই জানেন ফলতায় আবার পুনর্নির্বাচন হবে আগামী 21শে মে। আর 21শে মেতে ফলতার পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের সঙ্গে ওই উত্তরপ্রদেশ থেকে আসা অফিসার সিংঘাম, যার নাম দেওয়া হয়েছিল এনকাউন্টার স্পেশালিস্ট, যার নাম দেওয়া হয়েছিল, তার সঙ্গে ব্যাপক বাগবিতণ্ডা চলেছিল। আর সেই সময় ফলতার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি নিজেকেই নিজে পুষ্পা হিসাবে ঘোষণা করেছিলেন। আর গতকাল সেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির সমর্থনের মিছিলে পৌঁছালেন এবং সেখান থেকে এই যে স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে দিয়ে এলেন কড়া হুঁশিয়ারি। শোনাবো আমি আপনাদেরকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছেন, দেখুন। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন? তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ও ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 2021 পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্সে যে 19 জন নটোরিয়াস ক্রিমিনালকে মানবাধিকার কমিশন বিবেচনা করে দিয়েছিল, তার মধ্যে এই ফলতার পুষ্পাও নাকি রয়েছে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এবং তার কথা বলা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এতটাই মনে হলো যে এই স্বঘোষিত পুষ্পা নামক জাহাঙ্গীর খান, তার হয়তো জেল যাত্রা কার্যত সময়ের অপেক্ষা, এমন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী দিয়ে রাখলেন। শুধু শুভেন্দু অধিকারী নয়, এই ফলতায় নির্বাচনী প্রচারে সিপিএম এবং আইএসএফ তারাও পৌঁছে এই পুষ্পাকে আঙুর থেকে কিশমিশ হয়ে যাওয়ার নিদানও দিয়ে রাখলো। দেখাবো আমি আপনাদেরকে সিপিএম এর যে প্রচার মিছিল, সেখান থেকেও পুষ্পা অর্থাৎ স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানকে কিভাবে টার্গেট করা হলো, দেখুন। কে কোন 2 টাকার ফুটো মোস্তান, সে কি পুষ্পা টুষ্পা বলছিল? 20 দিন আগে ছিল আঙুর, এখন শুকিয়ে হয়ে গেছে কিশমিশ। 24 তারিখের পর ও কিশমিশ ছিঁড়ে হয়ে যাবে, কিশমিশও খুঁজে পাওয়া যাবে না। কি যোগ্যতা বলুন তো ফুটো মোস্তানটা? বাজারে ছেড়ে দিন, গায়ে বাজারে খাটিয়ে খেতে বলুন, 200 টাকা ইনকাম করতে পারবে না সারাদিনে। আমার যে দাদা, আমার যে চাচা, যে সারাদিনে টোটো চালায়, যে সারাদিনে ভ্যান চালায়, সে মেহনত করে পয়সা কামায়, সে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে 10টা টাকা ইনকাম করে। আরে 2 পয়সার ফুটো মোস্তান কি ছিল কি ছিল না, একটা ফেরত পাস, ভেতর থেকে পুরো কালো হয়ে গেছে, মন কালো হয়ে গেছে, মানুষকে মেরে মেরে সমাজ কালো করে ফেলেছে। আর ভাইপোকে দেখে আবার একটা ফুল হাতা সাদা জামা পরে ফেরত পাস ঘুরে বেড়াচ্ছে। আমি পুষ্পা। শুনলেন, অর্থাৎ সিপিএম বিজেপি সকলেই এই পুষ্পার যে অত্যাচারিত ইতিহাস রয়েছে তার উপরে টার্গেট করছে। পুষ্পা বলতে এই জাহাঙ্গীর খান। আর এই জাহাঙ্গীর খান যদি সত্যি আদতে পোস্ট পোল ভায়োলেন্সে এত ভয়াবহ ভাবে সেই এলাকায় অশান্তি সৃষ্টি করে থাকে, নটোরিয়াস ক্রিমিনাল তাকে যে ঘোষণা করা হয়েছে তার যদি বৈধ কোনো প্রমাণ থাকে, তাহলে এই ধরনের মানুষকে আজীবন কারাবাসেই কাটানো উচিত, এটা আমাদের বলতেই হবে। কারণ পোস্ট পোল ভায়োলেন্স কোনো দলই ক্ষমতায় থেকে করার অধিকার রাখে না। মানুষের মানবাধিকার রয়েছে এবং সেই মানবাধিকার সকলের গণতন্ত্রে সঠিকভাবে মত পোষণ করারও ক্ষমতা রয়েছে। কেউ ভয় দেখিয়ে কোনো মানুষকে যদি চুপ করানোর চেষ্টা করে, তাহলে তাকে তার শাস্তি ভোগ করতেই হবে। কিন্তু যখন চারিদিকে সিপিএম বিজেপির আক্রমণ এই স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের দিকে এগিয়ে আসছে, তখন জাহাঙ্গীর খান কোথায়? তিনিও টিভির পর্দায় এলেন এবং বক্তব্য রাখলেন। কি বললেন শোনাবো আমি আপনাদেরকে, দেখুন। শিবকম বলে দাবি করেছেন, আপনি বলেছেন আমি পুষ্পা ঝুঁকে জানি। তারপরে বিরোধীরা বলছে যে পুষ্পাই লুকিয়ে পড়লো, পুষ্পাই ঝুঁকে গেল। দেখুন, বাঘ 4 পা পিছলে বাঘ ভয় পায় না, ভয় পাই কিনা?
তা আমার ঘরে হচ্ছে অজয় পাল শর্মা ছিল 29 তারিখে প্রচুর এখানটায় অ্যাকশন করেছে, প্রচুর চাপ সৃষ্টি করেছে। আমরা তো ভোটটা করেছিলাম, তাহলে যদি অজয় পাল শর্মা যদি ভোটটা করিয়ে থাকে এবং সব কিছু ঠিকঠাক যদি ভোট করিয়ে থাকে তাহলে রিপোল করলে কেন? আর যদিও রিপোল করে বিজেপিরা তো 32টা বুথের নাম দিয়েছিল, তাহলে সেই 32টা বুথে রিপোল করতে পারতো, তাহলে 285টা বুথে রিপোল করলো কেন? ভয় আমি পেলাম না কারা পেল? সেটা আমরা প্রশ্ন করুন, কারা পেল? 29 তারিখে ভোটটা তো আমি ভালোভাবে করিয়েছি। আমি যদি ভয় পেতাম তাহলে আমি রিপোর্ট চাইতাম। রিপোর্টটার দাবি কে করেছে? কারা করেছে? জাহাঙ্গীর করেছে না অন্য কেউ করেছে? ভয় আমি পেলাম। শুনলেন জাহাঙ্গীর খানের বক্তব্য, ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অর্থাৎ তার বক্তব্যও এটা পরিষ্কার যে তিনি কিছুটা ঘাবড়ে গেলেও তিনি অতটা ভয় পেয়ে যাননি, তিনি 4 পা পিছিয়ে গেছেন এবং নিজেকে বাঘের সঙ্গে তুলনা করলেন। একাধিক শব্দ আমি আপনাদেরকে শোনালাম। অর্থাৎ আগামী 21 তারিখে যে ফলতার পুনর্নির্বাচন রয়েছে, সেই ফলতার পুনর্নির্বাচনে এখন থেকেই সরগরম ওয়েদার, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পৌঁছে গিয়ে এই স্বঘোষিত পুষ্পাকে আগামী দিনে বুঝে নেওয়ার কথা বলছে। সেখানে এই স্বঘোষিত পুষ্পা তিনি বলছেন আমি ভয় পেয়ে যাইনি, আদতে ভয় বিজেপি পেয়েছে। চলুন আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব কিছু স্টেশনের দৃশ্য দেখাতে। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বড় বড় স্টেশনগুলো রয়েছে, রেল স্টেশনের ধারে যে অবৈধ জমায়েত করে যে সমস্ত দোকানপাট গড়ে উঠেছিল, সেই দোকানপাটগুলোর উপরে বুলডোজার চলছে। যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গায় রেল স্টেশনের ধারে সেইখানকার মানুষেরা অভিযোগ করছে তাদের ব্যবসাকে তুলে দেওয়া হচ্ছে এবং অবৈধ জমায়েত যেভাবে তারা করে রেখেছিল সেই জায়গাকে সরকার পরিষ্কার করার চেষ্টা করছে। এবং এমনই দৃশ্য উঠে এলো বিশেষ কিছু স্টেশন থেকে। আমি দেখাবো সেখানে সাধারণ মানুষ কিভাবে কান্নাকাটি করছে এবং এই ব্যবসায়িক দোকানগুলো ভেঙে দেওয়ার পরে তারা কি খাবে সেটাই তারা প্রশ্ন করছে ক্যামেরার সামনে। দেখুন। এত গরিব মানুষেরা কি করে খাবে? চালাও গুলি, আমরা দেখে নিতে চাই। একটু আগে কাছে কটা জেল আছে আমরা দেখে। আসলে সাধারণ মানুষের পেটের টান বড়ই জ্বালা। তারা যেখানেই একটু সুযোগ পায় সেখান থেকেই তারা ব্যবসা নিজেদের বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আর বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকায় একথা আমি জানি যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের দাদা তৈরি হওয়া, ট্রেড ইউনিয়নের নেতা তৈরি হওয়া মানুষেরা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে যত্রতত্র দোকান বসিয়ে দিয়েছে। সাধারণ মানুষের এতে দোষ নেই। সাধারণ মানুষের বড় পরিবার, পেটের টান সেই জ্বালায় তারা সেই টাকা দিয়ে এতদিন ব্যবসা করেছে এবং এই সরকার পরিবর্তন হতেই সেই জায়গাগুলোই পরিষ্কার চলছে। যদিও সেই জায়গায় দোকান করা একেবারেই বেআইনি, কিন্তু এই ভারতবর্ষে একাধিক জায়গা এমন রয়েছে যে জায়গায় জনসংখ্যা একেবারে জনপ্লাবনে পরিণত হয়েছে। মানুষের হাতে ঠিকমতো রোজগার নেই, মানুষের হাতে ঠিকমতো কর্মসংস্থান নেই, কিন্তু জনসংখ্যা দিনের পর দিন ভারতবর্ষের বৃদ্ধি হয়ে চলেছে। আর সাধারণ মানুষ যেখানেই এক চিলতে জায়গা দেখছে, চাকরির অভাবে তারা বিভিন্ন জায়গায় ছোট্ট একটা দোকান বা গুমটি খুলে বসে পড়ছে সরকারি জায়গাকে দখল করে নিয়ে। কিন্তু সরকার বলছে আমরা আর এটা শুনবো না, নতুন সরকার এটা মানছে না। আগেকার সরকার এটা মেনে নিয়েছে, তাদের বিভিন্ন নেতারা পয়সা নিয়েছে, তাদেরকে বসাতে সাহায্য করেছে। নতুন সরকার চিন্তা ভাবনা হয়তো করছে, পুরনো সরকারের যে দাদারা ছিল তারা টাকা খাইয়ে দোকান বসিয়ে জঞ্জাল করেছে জায়গাটাকে, সেই বোঝা নতুন সরকার কেন বইবে? সেই দৃশ্য থেকে বিভিন্ন রেল স্টেশনে এই ধরনের ছবি উঠে আসছে। মানুষ হাহাকার করছে, অবশ্যই করবে। কিন্তু এই মানুষের মধ্যে শুধু সাধারণ মানুষ নেই, একাধিক বিজেপি কর্মীরও এমন চিত্র পাওয়া গেল যারা দুদিন আগে পর্যন্ত বিজেপির মিছিলে গিয়েছিল। আজ তারা বলছে যে বিজেপি করে আমাদের লাভটা কি হলো, এর থেকে তো তৃণমূল বা সিপিএম ভালো ছিল। হ্যাঁ, এমনই চিত্র উঠে এলো বিভিন্ন জায়গা থেকে। দেখুন। তো টিএমসি সরকার অনেক ভালো ছিল, তো পেটে লাথি মারতো না। এই সরকারকে নিয়ে এসে তো অনেক ভুল করলাম দেখছি। তো টিএমসি সরকার অনেক ভালো ছিল, তো পেটে লাথি মারতো না। গাড়ির টাকায় পার্টি করে বিজেপিকে নিয়ে এসে সরকারের ক্ষমতায় দিলাম, তো সরাসরি পেটে লাথি মারলো। এই 8 দিনের নমুনা ডবল ইঞ্জিন সরকার। এই নতুন সরকারের নমুনা, এই হচ্ছে নতুন সরকার।
বিজেপি সরকার বিভিন্ন জায়গায় যেভাবে স্টেশনের চারিদিক থেকে এই অবৈধ যে দোকানগুলো রয়েছে তাদের উচ্ছেদ চলছে, সেই জায়গার কোপে বিজেপির কর্মীরাও পড়ে গিয়েছে। এই বিজেপির কর্মীর নাম পীযূষ হালদার। তিনি ফেসবুকে এই ভিডিও পোস্ট করেছেন এবং যে কথাগুলো বলছেন আপনারা শুনলেন যে এর থেকে টিএমসি সরকার বা অন্যান্য সরকার ভালো ছিল, তারা হয়তো পেটে লাথি মারেনি। এবং এই যে পীযূষ হালদারের ভিডিও আপনারা দেখলেন, এই ধরনের কষ্টজনক বেদনাজনক কথা বলে যিনি আজকে কথা বলছেন, সেই পীযূষ হালদার আজ থেকে 3 থেকে 4 দিন আগেও বিজেপির বিজয় মিছিলে গিয়ে বিজয় উৎসবে আবির মেখে এসেছেন, জয়গান দিয়ে এসেছেন। দেখুন। দেখলেন আপনারা, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের কথা অনুযায়ী তারা কিন্তু কালার দেখছেন না, তাদের প্রশাসন কালার দেখছে না। যেখানে এই বেআইনি কাজ দেখছে তারা বুলডোজার নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু একটা মানবিক দিক থাকা উচিত। বিভিন্ন ক্ষেত্রে বহু সাধারণ মানুষ পেটের টানে বহু জায়গায় ছোটখাটো ব্যবসা করে বেড়ায়। কেউ যদি একেবারে পাকাপোক্ত নির্মাণ না করে শুধু একটা ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করে থাকে, তাহলে সেই ব্যবসা আমার মনে হয় করতে দেওয়া উচিত। কারণ যেভাবে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যার বোঝার উপরে দাঁড়িয়ে আজকে পেটের টান বড়ই জ্বালা হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষ হয়তো পাকাপোক্ত নির্মাণ করে বেআইনি কাজ করেছে, সেই কাজ সরকার কিভাবে উচ্ছেদ করবে সেটা একেবারেই সরকারের নিজস্ব জায়গা, সরকার নিশ্চয়ই করতে পারে। কিন্তু ঠেলাগাড়ি করে অস্থায়ীভাবে যদি ব্যবসা করতে দেওয়ার বা পুনর্বাসন এদের দেওয়ার সরকার কোথাও চিন্তা ভাবনা করতো, তাহলে হয়তো লক্ষ লক্ষ পরিবার আজকে বেঁচে যেত এবং লক্ষ লক্ষ পরিবারের পেটে এইভাবে হয়তো লাথি পড়তো না। চলুন আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফআইআর যে হয়েছে সেই ঘটনার দিকে আলোকপাত করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ভোটের যে নির্বাচনী প্রচার রয়েছে, সেই নির্বাচনী প্রচারে গিয়ে আপনাদের সকলেরই মনে থাকবে যে অমিত শাহকে হুঁশিয়ারি করে বক্তব্য দিয়েছিলেন। আমি আপনাদেরকে সেই পুরনো বক্তব্য একবার শোনাবো, দেখুন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। হ্যাঁ, এই বক্তব্যের জন্য গতকাল থেকে শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এক সমাজকর্মী থানাতে এফআইআর করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হতে পারে। আসলে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন একটা নির্বাচন, যে নির্বাচনে এই ধরনের কথাবার্তা কিন্তু চলেই থাকে বিভিন্ন ক্ষেত্রে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে বিজেপির নেতারা একে অপরের নেতাদের বিরুদ্ধে এই ধরনেরই কথা ব্যবহার করেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এফআইআর হয়েছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে আগামী দিনে তিনি গ্রেপ্তার হবেন কি না হবেন সেটা পরবর্তী বিষয়। কিন্তু যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার ভিত্তিতে এফআইআর হয়েই থাকে, তাহলে আমি আরো দুটো বক্তব্য আপনাদেরকে দেখাবো। একটা বিজেপি নেতা, বীরভূমের বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল, এবং আরেকটা বক্তব্য হুমায়ুন কবিরের। এই দুজনার এগেনস্টেও কেন এফআইআর হবে না? যে সমাজকর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এফআইআর করেছেন, খুব ভালো করেছেন। এই ধরনের ঘটনা যেখানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, সেই ঘটনা গণতন্ত্রে মেনে নেওয়া উচিত নয়। এফআইআর নিশ্চয়ই করেছেন, ভালো করেছেন, সাধুবাদ জানালাম। কিন্তু দুধ কুমার মণ্ডল বিজেপি নেতা এবং হুমায়ুন কবির, তাদের বক্তব্য দুটো আমি একবার শুনতে বলবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের বিরুদ্ধে যদি এফআইআর হয়, তাহলে দুধ কুমার মণ্ডল এবং এই হুমায়ুন কবিরের বক্তব্যের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? দেখুন। যদি এরম করে ঘর থেকে বের করে মেরে হাত মারা করে ছেড়ে যাবো। আমার নাম দুধ কুমার মণ্ডল। যদি এরকম 15 মিনিটের কারণে ঘর থেকে বের করে এনে হাত মারা করে ছেড়ে যাবো, আমি কাউকে বিরক্ত করবো না। আমার ছেলেদের এবং আমাদেরকে যদি কোনো বিরক্ত করছে, ঘর থেকে বের করে মেরে যাবো। 101 কিলোমিটার দূরে যে বিজেপির নেতা আসবে, তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতব। আমি হুমায়ুন কবির জীবন্ত পুঁতব। সে বিজেপি আসুক, আরএসএস আসুক, আর তৃণমূলের চটি চাটারা আসুক, যে আসবে, আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখবে। বাবরি মসজিদ যে এনএইচ এর ধারে হচ্ছে, কাজ চলছে, কাজ চলবে। কোন মামার ক্ষমতা নাই, কোন বিজেপির ক্ষমতা নাই, কোন টিএমসি চটি চাটার ক্ষমতা নাই আমার বাবরি মসজিদের কমপ্লেক্সের 1 কিলোমিটার দূরে পৌঁছা। বিজেপি নেতা দুধ কুমার মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্যটা তবুও আমি যদি 50-50 ধরে নিয়ে থাকি, কারণ তিনি বলেছেন যদি তাদের সঙ্গে এমন করা হয় তাহলে তারা এটা করবেন। আমি এটা আত্মরক্ষার পক্ষে যদি ধরেও নিই এবং দুধ কুমার মণ্ডলের বিরুদ্ধে যদি এফআইআর এর কথাটা নাও বলে থাকি, এই যে আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্যটা, এই হুমায়ুন কবিরের বক্তব্যটা কি মেনে নেওয়া যায়? এটা তো অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের থেকেও আরো চরম নিন্দনীয় বক্তব্য, যেখানে প্রত্যেকটা মানুষকে কি ধরনের নোংরা ভাষায় আক্রমণ করলেন। সেটা হতে পারে বিজেপি দলের বা অন্যান্য কোনো দলের, কিন্তু হুমায়ুন কবিরের যে বক্তব্যটা শুনলেন তার বিরুদ্ধে এফআইআর হয়নি কেন এখনো? হুমায়ুন কবির এখন এই রাজ্যের বিধায়ক, সেই বিধায়ক বিধানসভার বিধায়ক শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছে, কিন্তু তার নির্বাচনের আগে এই ধরনের বক্তব্যের জন্য এফআইআর হবে না, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হবে। এই যে ভেদাভেদ রাজনীতিতে, এই রাজনীতির ভেদাভেদ বড়ই গণতন্ত্রের পক্ষে কিন্তু অশনি সংকেত, যে যাদেরকে আমার পছন্দ নয় তাদের বিরুদ্ধে এফআইআর হবে, আর যারা আমার পছন্দের লোক তাদের বিরুদ্ধে এফআইআর হবে না। এই ধরনের বদলা নেওয়ার মানসিকতা থেকেই তৃণমূল কংগ্রেস আজকে ঘর ঢুকে গিয়েছে। এই যে বর্তমান সরকার রয়েছে, এই বর্তমান সরকারে যারা রয়েছেন তারা এই ধরনের কাজ করবেন না, এমনটাই একটু আমরা আশা রাখবো, এবং এমনটাই পশ্চিমবঙ্গের জনগণ আশা রাখবে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলার জন্য যদি এফআইআর এর আওতায় আসে, তাহলে এই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এই পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন যে উল্টো লোটকে টাঙিয়ে দেবো। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার এগেনস্টে হয়তো এফআইআর হবে না। তো সেই বক্তব্যটা কি সমর্থনযোগ্য ছিল? এই কথা আপনাদের জন্য রাখলাম, আপনারা কমেন্টস করুন। যাই হোক, এগুলোই হয়তো রাজনীতি, আর এই কথা হয়তো রাজনীতির বেশি সাদা ধপধপে ভাবে বলতে গেলে এই চ্যানেল এখন ভারতবর্ষের যা আইন হয়েছে, যে কোনো ইউটিউব চ্যানেল, যে কোনো ফেসবুকের চ্যানেল যখন তখন উড়ে যাচ্ছে, মানুষের বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। চ্যানেলটাকে টিকিয়ে রাখতে গেলে একটু মার্জিত থেকেই অবশ্যই ভিডিও করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।